একটা ঝামেলা হইতে পড়লাম, এখনো আসতেছে না কেন? লতিফা, এই লতিফা বেগম, এই যে কি হয়েছে, এত ডাকাডাকি করতেছেন কে? হ্যাঁ, আমি কি বইরা নাকি? আর তুমি যে বয়রা না, সেটা আমি যেমন জানি, সারা গ্রামের লোকে জানে। আমনে কইলাম আমারে খুবই জ্বালাইতেছেন। হ্যাঁ, আজকে কি করছেন? সকাল থেকে আমারে এতগুলা কাম ধরাই দিছেন, আর একটু পর পরই খালি লতিফা লতিফা করে ডাকতেছেন। এবার কোন তো দেখি, আপনি কি আমারে চোখে দেখেন না? এত চিৎকার করো কেন? হ্যাঁ, কাম কি তুমি একলা করো? আর বেশি কাম করো না? সামান্য একটা লোকের জন্য রান্না করতে বলছি, তাতেই তোমার এত জ্বালা? ভাব যা দেখাতেছেন তাতে তো মনে হইতেছে 10 জন মানুষ দাঁত দিছেন আমাকে বাড়িতে। এত চেঁচামেচি না কইরা কি কইবেন সোজাসুজি আমারে কইয়া দেন। এই, তোমার রান্না কত দূর? আমার মেহমান কিন্তু কাছাকাছি চলে আসতেছে, মনে রাখবা তিনি কিন্তু একজন বড় মাপের একজন ডাক্তার। আমি কিন্তু অনেক রিকোয়েস্ট করে আমার বাড়িতে তাকে নিয়ে আসতেছি। তার সেবা যত্নের যদি এতটুকু ঘাটতি হয়, তাহলে কিন্তু তোমার সাথে আমার একটা লাগালাগি হয়ে যাবে। এতই যেহেতু আপনি রান্না বান্না নিয়ে এত সন্দেহ, তাহলে একটা কাম করেন, আপনি নিজে যেয়ে রান্না বান্না করেন। আর শোনেন, আমি যা পারি তাই রান্না করতেছি। ওরে, কি যে একটা জ্বালার মধ্যে পড়লাম, কথা কইলি সাপ করে ওঠে। এই, তোমার মাইয়া কি স্কুল থেকে আসছে? আপনার কি সাথে চোখ নাই? মাইয়া যদি স্কুল থেকে আসতো তাহলে তো আপনার সামনে দিয়ে ঘরের ভিতরে ঢুকতো, তাই না? তোমার আমি এত করে বললাম আজকে আমার এই বাড়িতে একজন গণ্যমান্য মেহমান আসবে, তার স্কুলে দিও না। আর তুমি তো আমার কথার পাত্তাই দিলা। এই, কেন তুমি তার স্কুলে যাইতে দেয়া? শুনেন, আপনার মেহমান আসবো সেই বিকেল বেলা, তাহলে এতক্ষণ আমার মাইয়া কি করব? ঘরের মধ্যে কি নাচ প্র্যাকটিস করব? ও বুঝছি, মেহমানকে নাচ দেখাইবো। হেই, তুমি সবসময় এরকম ঠাস পাইনা কথা কও কেন? হ্যাঁ, ঠ্যাস মেয়েরা কথা কইলাম কখন? হ্যাঁ, আমি মানুষ হলাম একটা, আমার হাত কিন্তু চারটা না, মাত্র 2টা হাত। এত বক বক না কইরা রাস্তার দিকে তাকায় দেখেন মেহমান আমাকে বাড়িতে আইতেছে নাকি। এনে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেন। আমার সাথে এত ঝামেলা করেন না, আমার মেলা কাম পড়ে রয়েছে, গেলাম। আমি যে এই বাড়ির একজন মুরব্বী, আমার কথা থেকে পাত্তাই দেয় না। শালা আরেকজনটা পাঠাইলাম ফুল আনতে, তিনি কি ফুল আনবেন না ফুলের বাগান সুন্দর দইরা নিয়ে আসতেছেন, সেটি তো বুঝতে পারতেছি না। মালা নিয়ে আইছো, এখনই পরে দিবা? আমার যে কি খুশি লাগতেছে। এই, তুই আমার পথ অ্যাটাকিং করলি কেন? দুলকি, নো ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব, গো, সরে যা। ওরে বাবা, আমার মোকলেস সাহেব দেখি আবার ইংরেজিতে বসনও দেয়। এই, ইংরেজি না নো ফাইজলামি। এই, তুই কি বুঝবি? হ্যাঁ, তুই কি জীবন স্কুলে গেছস, ক্লাসরুমে সাঁতার কাটছস? হ্যাঁ, যে শিক্ষা নিয়ে কথা বলস, ইংরেজি নিয়ে কথা বলস? আমি সাঁতার কাটুম কেন? আমি তো সাঁতার জানি। শুধু আমি না, আমার গ্রামের সব বাচ্চা পোলাপাইন সাঁতার জানে। সাঁতার জানাটা খুবই জরুরি, এরা তুমি বুঝলা না। বুড়া মোকলেস সাঁতারটাও জানে না, মাঝে মধ্যে মন চায় পানিতে ফালাই দেয়, তারপর আবার পানি খাওয়ার পর আমি টাইম না তুলি। এই, বয়স না নো ফাইজলামি। আমি সাঁতার জানি কি না জানি এই নিয়ে তোর হেড ব্যথা করতে হইব না, তুই ছাড়। অবশ্যই আমার মাথা ব্যথা করব। এই যে ধরো, যদি তোমার সাথে আমার বিবাহ হয়, তারপর যদি তুমি হঠাৎ একদিন পানিতে পড়ে মরে যাও, তখন আমি বিধবা হয়ে যাবো না? সেই ভয় তোর নাই, কারণ আমি তোর ম্যারেজ করব না। আমারে বিয়ে করবা না? তাহলে কারে বিয়ে করবা? কোন রাজকন্যারে? রাজকন্যারে করি আর জমিদার কন্যারেই করি, কিন্তু তোরে নো ম্যারেজ। এত ফুটানি দেখায়ও না, শেষ পর্যন্ত এই দুলকির কাছেই তোমার আইতে হইব। কোন দুঃখে? কোন দুঃখে? একদিন সাহায্যের জন্য এই 2 হাত বাড়াই দিবা, দুনিয়ার সব মাইয়ার কাছে যাইবা, কাইন্দা কাইন্দা চোখের পানি নাকের পানি এক করে ফেলবা, কিন্তু কেউ আসবো না। আসবো কে? এই দুলকি। আমি তোমারে মন দিছি, কথা দিতাছি, কোনোদিন তোমার কষ্ট দিব না।
লাগলে এই বুকের মধ্যে পাথর বাইন্দা তারপর কচু গাছের লগে গলায় দড়ি দিব, তারপরও তোমারে ছাইরা যাবো না। আল্লাহ, এই ছিল কপালে, জুটবো কিনা দুলকি, মনটা চাইতেছে কপালটা ছামা দিয়ে ঘষি। কপালে ঝাঁটা দিয়া পিটাও আর ঘামা দিয়া ঘষো, শেষমেশ আমার কাছে আইতে হইব। দরকার হলে এই কপালটা কাট করে ফেলাম, তারপরে ওই তোর কপালে ঠুকাঠুকি করুম না। সাইড দে, গো। যত যাই করো, শেষ পর্যন্ত এই দুলকির কপালেই তোমার জুটতে হইব। উফ, আর দেরি সহ্য হচ্ছে না। ইস, কি রে? আরে এই লতিফা বেগম, লতিফা বেগম, জি এদিকে আসো। দেখেন, আপনি যদি আমারে আর একবার ডিস্টার্ব করছেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আরে তুমি তো দেখছি তোমার ভাইয়ের মতো ভুল ইংরেজিতে কথা কও। বাবা বাবা বাবা, তাহলে একটা কাম করি, আজকে থাইকে আপনার কাছে ইংরেজি শিখার ক্লাসটা আমি শুরু করে দিই। ওরে, কি যে একটা জ্বালার মধ্যে বললাম। এই, তোমার ভাই এখনো পর্যন্ত আসতো না কেন? দেখছো দেখছো তার অবস্থাটা? ধুর, এই একটা সামান্য কথা কওনের জন্য আপনি আমারে ডাইকে আনলেন। আমার তরকারি মনে হয় পুড়ে গেল গা। এরি, কি আসছো যাব? আব্বা, কি রে মা? তোমার মেহমান আসছে? না রে বাবা, এখন আসে নাই তো, আইসা খুব তাড়াতাড়ি। শোন মা, এদিকে আয়, এদিকে আয়। তুই সুন্দর করে একটা সাজ দিবি, মেহমান যেন তোরে দীক্ষা বলে, ঠিক পরীর মতো একটা মেয়া। আব্বা, আমার নাম পরি না, ময়না। ওরে বাবা রে, আমি তো জানি যে তোর নাম ময়না, তোর আমি পরী হইতে বলি নাই। আমি বলছি তুই পরীর মতো একটা সাজ দিবি, যাতে আমার মেহমান তোরে দীক্ষা বলে, বাহ, মাইয়াটা তো সুন্দর একটা ময়না পরী। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সাইজে আসি। হ্যাঁ, যা 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 যা। দুলাভাই, দুলাভাই, আমি কামিং। দুলাভাই, এই যে হচ্ছে আপনার ফুল, আর এই হচ্ছে টি। দুলাভাই, এই টি নাকি অনেক উপকারী শুনছি। উফ, এই তোমার আমি পাঠাইছি ফুলাতে, গাছ আনতে পাঠাইছি। দুলাভাই, নো নো নো, হাট হওয়া যাবে না। আগে আমার টক শুনেন, তারপর আপনি কথা বলবেন। এই যে আমি দুইটা ফলের গাছ আনছি না, এই ফলের গাছের যে কি উপকার, একটু পরে ম্যাডাম আপনাকে একটু বুঝাই বলবো। উফ রে, কি যে একটা জ্বালার মধ্যে পড়লাম। আমি আছি আমার মেহমানের চিন্তায়, আর তুমি আছো তোমার সবুজ বিপ্লবের চিন্তায়। না দুলাভাই, এক কাজ করলে কেমন হয়, এই ম্যাডামকে দিয়েই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করাই, কি বলেন আপনি? বলদ জানে কোথাকার, এক কামের ভিতর তিন কাম নিয়ে আসছে। দুলাভাই, আপনি একদম থিঙ্ক করবেন না, আমি সিচুয়েশন ম্যানেজ করতেছি। কি যে একটা জ্বালার মধ্যে বললাম। ওই তুই যে ইংরেজি কইছিস ওটা কি শুদ্ধ? এটা হচ্ছে সিচুয়েশন, সিচুয়েশন, নট সিচুয়েশন। এই রফিক, রফিক ভাই, দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া। এই ওনারে তুই তাড়াতাড়ি নামাই দিয়াই ভাই। তোর ভাবি আজকে আবার যে মাথা করে পড়ে গেছিল, বমি করতেছে, তারা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। কি হয়েছে ওনার? কি হয়েছে জানি না, তবে আগে মাথা ঘুরে পড়ে গেছিল, কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে ভালো হয়ে গেছিল। অসুস্থ হলে যে হাসপাতালে নিতে হয় সেটা কি আপনি জানেন না? আপা, এই কবিরাজ অনেক কামেল কবিরাজ। আগে একবার মাথা ঘুরে পড়ে গেছিল, মাথায় একটা ফু দিয়েছিল আর একটু পানি পড়া দিয়েছিল, আমার বউ বেশ ভালো হয়ে গেছে। ভাই তুমি একটু যাও, তাড়াতাড়ি নামাই দিয়ে আসো ভাই। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি ওনাকে একটু দেখতে পারি? আপা, আপনি আমার বাড়িতে যাবেন? আপনি কি বড় কবিরাজ? কবির ভাই, উনি অনেক বড় ডাক্তার, শহর থেকে আইছে। ওই যে আমার আতিক ভাই যে আছে, আতিক ভাইকে বাড়িতে যাইবো। চলেন দেখে আসি। আচ্ছা চলেন আপা, চলেন। আচ্ছা চলেন, আমি নিয়ে দেখি। আসি।
আসেন আপা, আসেন আসেন। আপা বসেন বসেন, ডাক্তার আপা আইছে। ঘরের দরজা জানালা এরকম বন্ধ করে রেখেছেন কেন? আপা আমার বউ তো অসুস্থ, দরজা জানালা বন্ধ রাখাই তো ভালো। কে বলেছে আপনাকে? যখন ঘুমাবেন শুধুমাত্র তখন দরজা জানালা বন্ধ রাখবেন, বাকি সময় সব খুলে দিবেন, কারণ আলো বাতাস আসলে ঘরের পরিবেশ সুস্থ থাকে। জানালাটা খুলে দিন। কতদিন ধরে সমস্যা? আপা এই এক সপ্তাহ আগে থেকে হঠাৎ করে মাথা ঘুরেলো, বমি হইলো, তারপরে ওই ঝাড়ফুঁক দিছিলাম, দেওয়ানোর পরে ভালোই আছিলাম, আজকে আবার হঠাৎ করে শরীরটা খারাপ লাগতেছে। বমি কি খুব বেশি হচ্ছে? না, অল্পই হয়েছে। মাসিক কি নিয়মিত হচ্ছে আপনার? কিছুদিন ধরে হইতেছে না। কতদিন ধরে বন্ধ আছে? এই যে ধরেন 2-2.5 মাস হইব। আর কি কি সমস্যা হচ্ছে আপনার? আপা ঘুম থেকে উঠলে শরীর খুব দুর্বল লাগে, মাথা ঘুরায়, ঘন ঘন টয়লেটে যাইতে হয়, আবার ক্ষুধাও লাগে ঘন ঘন, হঠাৎ হঠাৎ গভীর রাতে খাইতেও ইচ্ছা করে। আপনার স্ত্রীকে এখন সবুজ শাকসবজি যেমন গাজর, বাঁধাকপি, কুমড়া এই জাতীয় সবজি বেশি করে খাওয়াবেন, হ্যাঁ? আর দিনের মধ্যে কমপক্ষে আধা ঘন্টা সে হাঁটাহাঁটি করবে, আর ভারী কোনো কাজ করবে না, কোনো ভারী জিনিস এভাবে উঠাবে না, ঠিক আছে? আপনার স্ত্রীকে এখন থেকে আমিষ জাতীয় খাবার বেশি করে খাওয়াবেন, হ্যাঁ? যেমন ধরেন সরিষা বাদাম, দুধ, ডিম, তারপরে হচ্ছে সামুদ্রিক মাছ, ফলিক অ্যাসিড, আয়রন এইসব খাওয়াতে হবে। আপা এগুলো আমি পামো কই? আপনি এগুলো সব হাতের কাছে পাবেন, চিন্তার কোনো কারণ নেই। এই যেমন ধরেন সবুজ শাকসবজি, তারপরে কাঁচা কলা, এই ডিম, দুধ এইসব থেকে আয়রন আর ফলিক অ্যাসিড উনি পেয়ে যাবেন, ঠিক আছে? আর হচ্ছে সারাদিনে কমপক্ষে 20 থেকে 30 গ্লাস পানি খাবে, আর প্রতিবার 2 গ্লাসের বেশি পানি খাওয়া যাবে না। হায় হায় আপা, আমার বউয়ের এত বড় অসুখ হয়ে গেল আর আমি টেরই পাইলাম না। আপনার স্ত্রীর খুব আনন্দের অসুখ হয়েছে। অসুখ আবার আনন্দের হয় আপা? আরে আপনার স্ত্রী সম্ভবত মা হতে চলেছে, আর আপনি বাবা হতে চলেছেন। আপা সত্যি বলতেছেন? হ্যাঁ, তবে এখনো শিওর না, একটা টেস্ট করলে সব শিওর হয়ে যাবে। শোনেন, এখন আপনার স্ত্রীকে বেশি বেশি খেয়াল রাখবেন। আমি বেশ কিছুদিন আতিক সাহেবের বাড়িতে আছি, যে কোনো সমস্যা হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আরো অনেক কিছু জানার আছে, আপনি এগুলো এসে জেনে যাবেন। আর আমি প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খাওয়ানো শুরু করবেন। দেখি আপনার প্রেশারটা মেপে দিই আগে। কি যে একটা ঝামেলার মধ্যে পড়লাম, এখনো পর্যন্ত আসতেছে না কেন? নাকি এবার ভুল কইরা অন্য কোনো গ্রামে চলে গেল? দুলা ভাই, হ্যাঁ? আপনি কোনো টেনশন করেন না, আমি তার বাংলায় এবং ইংরেজিতে ভালো করে ঠিকানা দিয়েছি, আর বারবার তাকে কোশ্চেন করছি, আপা আমি আপনাকে কি পিক করতে আসবো? সে বলছে আসতে হবে। এই তো খান ঝামেলা বাজাই দিলা তুমি, মনে হয় তুমি তুমি এই আমতলা বলতে আবার জামতলা বলে দিছো কিনা সেটাই বা কে জানে। আরে লতিফা বেগম, তুমি এত বড় একখান ঘুমটা দিয়া খাড়াই আছো কেন? নামাও, ঘুমটা নামাও। আরে তোমার দেখে তো মনে হইতেছে আমি বোধ অন্য কোনো গ্রাম থেকে মডেল হিসাবে না তোমারে দাঁড় করে রাখছি। নামা ঘুমটা। এত বড় একটা মেহমান আইতেছে, আপনি তো আমারে কইলেন, তার জন্য আপনি কত আয়োজন করছেন, আর আমি তার সামনে ঘুমটা টুমটা দিয়ে যাবো না? এই, সে কি পুরুষ মানুষ? আরে সে হচ্ছে একজন মহিলা মানুষ, মহিলা ডাক্তার। আচ্ছা কোন তো দেখি, ঘুমটা দিছি আমি, তা আপনি সমস্যা কি? দুলা ভাই, এই যে ম্যাডাম মনে চলে আসছে। হ্যাঁ, এই তো, ম্যাডাম সালাম করুন। এই লাগেজগুলি নামা নামা নামা। এই তুমি লাগেজটা নাও তো। জি জি, আপনি ভালো আছেন? তুমি মনের ঘরে গিয়ে কি হারিয়ে যাও দূরে, তুমি নাখন আরে আমার মন ভালো
তুমি মনের ঘরে গিয়ে কি হারিয়ে যাও দূরে তুমি রাখন কাঁদে আমার মন ভালো লাগে না ঘরে আরে আরে এসবের কি দরকার? আপনার জন্যই আনা হয়েছিল এটা। ধন্যবাদ, এইগুলোর কোনো দরকার ছিল না। ম্যাডাম, আপনার সাথে আমি ওনাকে পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছেন লতিফা বেগম, আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে দেখছেন আমার একমাত্র কন্যা, রাজকন্যা ময়না বেগম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বাহ ময়না, তুমি তো অনেক সুন্দর দেখতে, একদম পরীর মতো। দেখছো মা, ম্যাডাম কিন্তু ঠিক আমারই মনের কথাটা বলে ফেলছে। দুলা ভাই, আমার পরিচয়টা কি আপনি করিয়ে দিবেন নাকি আমি বলবো? আপনার পরিচয় আমি জেনে গিয়েছি, আপনি মুখলেস সাহেব। জি জি। ম্যাডাম, এবার তাহলে একটু মিষ্টি মুখ করেন আর একটু শরবত খান। আমি এগুলো খাবো, কিন্তু বাইরে থেকে আসলাম তো একটু হাত মুখ ধুয়ে নেই আগে। বাইরে থেকে এসে হাত মুখ না ধুয়ে কোনো কিছু খাওয়া উচিত না। কি চমৎকার কথা! আরে আসতে না আসতেই তো আমরা বিশাল একটা শিক্ষণীয় ব্যাপার শিখে ফেললাম। হ্যাঁ, আরে আমাগো ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল। লতিফা বেগম, শোনো, তুমি তাড়াতাড়ি ম্যাডামের জন্য ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করো। দুলা ভাই, ভিতরে গো করার আগে আমাদের এই যে বৃক্ষরোপণ কর্মসূচিতে আছে না, ওইটা করে নেই। আপাকে দিয়ে গাছটা লাগাই। ভিতরে গো করার আগে মানে তোর আপা কি যাবি নাকি বৃক্ষরোপণ করতে? যাও যাও করে যাও যাও। ম্যাডাম, আমার শালা একটা নিয়ত করেছে, আপনাকে দিয়ে সে একটু বৃক্ষরোপণ কর্মসূচিটা উদ্বোধন করতে চায়। চলুন না যাই। এই কোথাও বৃক্ষ গো? এই যে দুলা ভাই, এই যে চলো চলো, জি, আসেন। আপনার আমি ঠিক করে দিচ্ছি। বাবা, কি চমৎকার! ম্যাডাম, আমরা দুইটা ফলের গাছ লাগাইলাম, একটা আম গাছের আর একটা পেয়ারা গাছের। আচ্ছা ম্যাডাম, এই ফ্রুট ট্রিজ কি উপকার বলেন তো? গাছ, আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। যেমন ফলদি গাছ, তারপরে ঔষধি গাছ, বনজ গাছ। আর গাছের উপকার সেটা তো বলে শেষ করা যাবে না। ম্যাডাম, আমি জানি গাছ হচ্ছে অক্সিজেনের ফ্যাক্টরি। এই যে আমরা নিঃশ্বাস নেই, এটা তো আমরা গাছ থেকেই পাই। একদম ঠিক বলেছো ময়নাপরি। কিন্তু ময়নাপরি, তুমি সাবান নিয়ে আসনি তো, ভুলে গেছো? সাবান? সাবানের কোনো দরকার নাই ম্যাডাম। এই যে পানি দেখতেছেন, এই পানি খুবই ভালো পানি, পরিষ্কার পানি। আপনি হাত নিশ্চিন্তে ধুয়ে ফেলতে পারেন। যতই পরিষ্কার হোক না কেন, আমরা কোনো কিছু করার পরে সাবান দিয়ে অবশ্যই হাত ধুবো। সাবান দিয়ে হাত না ধুয়ে কোনো কিছু খাওয়া যাবে না। ম্যাডাম, সাবান দিয়ে হাত না ধুয়ে খাবার খেলে কি হবে? দেখো, আমাদের চারিপাশে এমন অনেক জীবাণু আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। আমরা যখন কোনো কাজ করি হাত দিয়ে করি, আবার খাবার খাই সেটাও হাত দিয়ে খাই। তো কাজ করার সময় এই ময়লা জীবাণুগুলো আমাদের হাতের মধ্যে চলে আসে। আমরা যদি সাবান দিয়ে হাত না ধুই, তাহলে এই জীবাণুগুলো কি হবে? এই ভয়ঙ্কর জীবাণুগুলো আমাদের পেটে চলে যাবে আর আমাদেরকে অসুস্থ করে ফেলবে। তাহলে এখন আমাদের কি করা উচিত? আমাদের খাওয়ার আগে সবসময় সাবান দিয়ে হাত ধুতে হবে। রাইট। মামা, শুনছো? আই আন্ডারস্ট্যান্ড। আরে আমিও তো আন্ডারস্ট্যান্ড, সবাই সবকিছু আন্ডারস্ট্যান্ড। এখন তাহলে আমরা চলো যাই, আগে বাসায় যে হাত মুখ ধুয়ে খাবারের ব্যবস্থা করি। চলো 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 চলো। এই তুমি কি করতেছো? ডাক্তার আপার কথা মনে নাই তোমার? ডাক্তার আপা কি কইছে? ভারী কোনো কাজ করা যাবে না। আরে আমি তো ছোটখাটো কাম করবার পারুম, ভারী কাম করবার পারুম না। ভারী ছোট বুঝি না, তুমি কোনো কাজ করবা না করবা। তোমার সন্তান আসতেছে, আর এই জন্য তুমি মেলা খুশি না? কি যে কও না তুমি, খুশি হব না মানে? এই একটা খুশি লেগে কতটা রাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছি।
আল্লাহ আমার দোয়াটা কবুল করছে, আমি অনেক খুশি হয়েছি। ইচ্ছা করতেছে এই গ্রামে সবাই রে ঢোল পিটায় এই খুশির খবরটা জানাই দেই। তুমি তো খালি চিন্তা করতো, তোমারে কইছিলাম না এত চিন্তা করানোর কিছু নাই। উপর আল্লাহ যখন চাইবো আমার ঘরের সন্তান দরকার, তখন আল্লাহ ঠিকই দিব। তার আরাম আয়েসের জন্য কোনো যেন কমতি না থাকে, সেই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া অনেক দরকার। কি কি লাগবে তার একটা লিস্টি করো, আমি সবগুলো রেডি করে রাখবো। এত তাড়াহুড়া করানোর কিছু নাই, অন্য মেলা সময় আছে। আরে সময় যে কোন ফাঁক দিয়ে চলে যাইব তুমি টেরও পাইবা না, তখন দেখা যাইব একটা করতে যে আরেকটা ভুলে গেছি। তুমি না সত্যি একটা শিশুর মতো। এই যে ডাক্তার আপার কথা মতো যে সবুজ শাকসবজি তারপরে টমেটো সবগুলো নিয়ে আসছি, চলো। সিন্ধুকের মতো বোঝাইতাম আল্লাহ রে। আরে আমি ভূত না, তোমার দুল কি? কি ব্যাপার তোর কি? তুই হঠাৎ হঠাৎ আমার সামনে লাফিং দিয়ে পড়িস কেন? তোর কি লাফিং দেওয়ার আর কোনো জায়গা নাই? তার আগে তুমি কও, তুমি ফুলি গোবাড়ি কেন গেছিলা? কাজ ছিল তাই গেছি। আমি খুব ভালো করেই জানি অগোবাড়িতে তোমার কোনো কাজ নাই। উত্তরটা সোজা সোজা দাও। ফুলির ফাদারের সাথে আমার ভেরি মাস টকিং ছিল। তোর কোনো সমস্যা, প্রবলেম? মকু, আমি কিন্তু তোমারে খুব ভালো করেই চিনি। কোনো ধান্দা ছাড়া তো তুমি কোনোখানে যাও না। ফুলির বাপের কাছে তোমার কি ধান্দা? দেখ, মোতালিব চাচার সাথে আমার সুখ দুঃখের টক ছিল, তার সাথে আমার কথা বলতে টক করতে খুব গুড লাগে। কি? মোতালিব চাচা কই থেকে আইলো? কেন? ফুলির বাপ মোতালিব চাচা আমার আঙ্কেল। ফুলির বাপ আর তোমার বয়স তো প্রায় কাছাকাছি, তাইলে সে চাচা কেমনে হইলো? আরে তোর কি সমস্যা? কে কার কি হইব তাতে তোর প্রবলেমটা কি বলতো? উফ, বিষয়টা আমার কাছে খুবই ঝামেলা লাগতেছে। তুমি তো আগে তারে ভাই কইয়া ডাকতা, হঠাৎ করে এখন থেকে তুমি তারে চাচা ডাকতেছো কেন? আরে শোন, সেটা এক রোমান্টিক সিজ অফ হিস্টোরি। তুই যদি শুনোস না তাহলে লাফিং করতে করতে ফিট হয়ে যাবি। এরকম মদনের মতো হাইসো না, বুঝছো? এরকম হিস্টোরি কাহিনী শুনে আমার বোকা বানাবে ভাবছো? জীবনেও না। সত্যি কাহিনী কি সেটা কিন্তু আমি বাই করে ছাড়ুম। এই আমার ঘটনার পিছে না দৌড়াইয়া তোর নিজের হিস্টোরির পিছে শিকর গো। আমি যদি কোনো উল্টাপুল্টা কিছু শুনি তাহলে কিন্তু তোমার খবর আছে। দেখ, আমি উল্টা করি না রাইট করি তাতে তোর কি সমস্যা? হু আর ইউ? তুই কি গ্রাম কমিটির সভাপতি নাকি এলাকার চেয়ারম্যান? দূর, তার সেরা সেমনির সাথে কথা কই ঠিক না। যাও যাও, আমি যেটা সন্দেহ করছি ওইটা যদি সত্যি হয় তাহলে তোমার ঘাট একবার মটকাই দেবো। ম্যাডাম, এই কয়দিনে আপনার কাছ থেকে যা কিছু শিখলাম, যে জ্ঞান আপনি আমাদের শিখাইলেন বা দিলেন, আপনি হচ্ছে একটা জ্ঞানের ভান্ডার। আপনাকে একটা কথা বলি, জ্ঞান হচ্ছে সুমিষ্ট মধুর ভান্ডার, যত খাবেন ততই উপকার। সেটা ঠিক আছে, কিন্তু এই যে আমাকে ম্যাডাম ম্যাডাম করতে থাকেন, এটা তো শুনতে ভালো শোনায় না। ম্যাডাম, তাইলে কি করে ডাকুম? আপা ডাকবেন, আপা তো অনেক সুন্দর একটা নাম। তাইলে আমি কি ডাকবো? তুমি আন্টি ডাকবে? না না, আমি আপনাকে আন্টি ডাকবো না, আমি আপনাকে ম্যাডামই ডাকবো, কারণ স্কুলে তো সবাইকে ম্যাডামই ডাকি। আচ্ছা ঠিক আছে। কি যে একটা জ্বালার মধ্যে বললাম। আবার কি হলো আপনার? আর এই সময় তো মুখলেক্স মিয়ার থাকা উচিত ছিল। সব কাজের মধ্যে একশো একটা গোল পাকাই দেয়। এই মুখলেক্সকে ডাকো, তোমার ভাইকে ডাকো। আরে তারে নিয়ে তোমার ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই। ম্যাডাম, আপনি বলেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমরা তো মানুষ, সৃষ্টির সেরা জীব। আর এই কারণেই মানুষ হিসেবে আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। পরিবেশের উপরে, প্রতিবেশের উপরে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে আমাদের। লতিফা বেগম, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? আরে শোনা, এই সমস্ত কথাবার্তা সেটা কি খালি মুখে হয়? যাও যাও, কিছু খাবার দাবার নিয়ে আসো, খাই আর মজা করে কথা বলি। থাক থাক, লাগবে না। আমি আসার পর থেকে যত রকমের খাবার আমাকে খাওয়িয়েছেন, আমার পক্ষে আর খাওয়া সম্ভব না। এই যে না, পানি নিয়ে আসছি, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। সমস্যা? আচ্ছা, তুমি কি চাও, পোলা না মাইয়া?
আল্লাহ যা দেন তাতে আমি খুশি। সবাই তো ছেলে সন্তানের আশা করে, তুমি করো না? ডাক্তার আপা কি কইছে শুনো নাই? ছেলে হোক আর মেয়ে হোক যেটাই হবে সেটাই আলাদা করে দেখাই গুণা। আর ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে সুসন্তান করে গড়ে তোলাটাই তো হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তুমি কি চাও? আমি এর কি চামো, আল্লাহ খুশি হয়ে আমার ঘরে যা দেয় তাতে আমি খুশি। আল্লাহর কাছে 2 হাত তুলে খালি কই আমার ঘর সন্তান যাতে সুস্থভাবে দুনিয়ায় আসে। শুধু সুস্থ কইলেই তো হইব না, তার জন্য বেশি বেশি নিয়ম মানিয়ে চলতে হইব। তুমি আমার পিছে যেভাবে লাগছো, নিয়ম না মান্য উপায় আছে? এই বাড়িতে আমি ছাড়া তো কেউ নাই। তারপরেও তো তোমার অনেক কষ্ট হয়ে যাইতেছে না? সবজির বাগান সামলাও, দোকান সামলাও, বাজার ঘাট করো, আবার বাড়িতে আইসা আমার সেবা করো। তোমার এইসব নিয়ে চিন্তা করতে কে কইছে? জানো না এখন দুশ্চিন্তা করা যাবে না, এখন তুমি সন্তান নিয়ে সুচিন্তা করো। আচ্ছা, টাকা পয়সা কি জোগাড় করে রাখছো? হ্যাঁ, আমি টাকা পয়সা জোগাড় রাখছি। ভ্যান ঠিক করছো? হ্যাঁ, ভ্যান ঠিক করছি। ওই যে রফিকে কয়ে রাখছি, যখন দরকার হবে তখন আয়া পড়বো। এই তুমি উঠতেছো কে? কি লাগবে আমারে ক? আরে আমি একটু টয়লেটে যাব। ও টয়লেটে যাবা? চলো আমি তোমার হেল্প করতেছি। ধরো। দেখো আস্তে 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 আস্তে। মুকলেশ সাহেব, আমার তো খারাপ লাগছে। কেন, কি ব্যাপার? এই যে আপনি রোদের মধ্যে ছাতা ধরে আছেন, কষ্ট করছেন, কিন্তু ছায়া দিচ্ছেন আমাকে, এটা তো ঠিক না। আপা, আপনি একজন সম্মানিত মানুষ, তাছাড়া বড় ডাক্তার। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে রোগী দেখবে কে? আপনার সুস্থ থাকাটা জরুরি। বাহ, কথা দেখছি বেশ ভালোই জানেন। তো আমাকে একাই ছাতা দিন না, নিজেও একটু নেন। আপা, আপনি একদম টেনশন করবেন না, এইসব রোদ টোতে আমার কিছু হয় না। তো আপা, আজকে কার বাড়িতে গো করবেন? আজকে আমরা যাব কবি সাহেবের বাড়ি। ওনার স্ত্রী গর্ভবতী, এই সময় অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, চলে। কিসে? দেখো, ওই ছেলেটা আমার ডিস্টার্ব করে। আমি যখন স্কুলে যাই তখন আমার পিছনে, আবার যখন বাইরে হই তখন আমার পিছে পিছে আসে। দেখো, আমি মাত্র স্কুল থেকে বাইরে আসছি, এমন আসতেছে। আমি কি করবো গেলা? তুই এক কাজ কর, তুই বাড়ি যা, আমি দেখতেছি। যা যাবো গেলা? যা। তোমার কিছু হবে না তো? না রে, তুই যা, আমি দেখতেছি। উনি তারা করছেন কেন? আরে দুনিয়ার বজ্জাত পোলা, ইপটিজিং করে মাইয়াগো পেছন পেছন করে, এর লিগে আমি একটু সাইজ করতে চাইছিলাম, আপনার লেগে পারলাম না। আহা, তার জন্য তো আইন আছে, আপনি নিজে কেন সাজা দিতে যাবেন? আরে সব কিছুর জন্য আইন লাগে না, কিছু কিছু সাজা নিজেকেও দিতে হয়। আর আমি তো হালকা পাতলা দিতেছিলাম, বেশি দিতাম না। আর বড় কিছু হইলে থানা পুলিশ তো আছেই, তাকে খবর দিতাম। আপনার কথা আমার ভালো লেগেছে। আমি তো দুলকি, এই গ্রামের মাইয়া। তাই মোকো আপনার পিছে কি করে? ওর কিন্তু সমস্যা আছে, সুযোগ পাইলে একদিন ওরও দিন। এই দলকি, তুই নিজের কাছে যা, গো কর, ম্যাডামকে নো ডিস্টার্ব, গো। ঠিক আছে, যাইতাছি। তাই মোকু, তোমারে কিন্তু আমি সাবধান করে দিতাছি, সাবধান হয়ে যাও, নইলে এই লাঠির বাড়ি তোমার পিঠেও ভাঙবো। তুমি ফুলির বাড়ি কিসের জন্য গেছো সেই খবর কিন্তু আমি পাইছি। মেয়েটাকে তো আমার খুব পছন্দ হয়েছে মুকলেশ সাহেব, অনেক স্পষ্ট কথা বলে। আপনার সাথে কি মানবিমান চলছে? না না, কি বলেন আপা? ওই মেয়েটার মাথায় তার ছিঁড়া, ওর কথা শুনেন না। তারপর আপা, আমরা যেখানে গো করতেছিলাম, চলেন। চলো।
যে সাবিনা ম্যাডাম এত ভালো, বলার অপেক্ষা রাখে না। তার কাছ থেকে কই দিন আমরা কত কিছু শিখে ফেললাম বলো। সারাদিন মুখের মধ্যে খালি সাবিনা ম্যাডাম সাবিনা ম্যাডাম। হ্যাঁ রে, যেহেতু আপনার এতই পছন্দ হয়েছে, একটা কাম করলেই তো পারতেন, সারা জীবনের জন্য রেখে দেন। এই লেগে তো মানুষ কয় যে সমস্ত মায়ের লোকের 10 কাপড় বেড়াস না, তখন ঘরতে আর কতটুকু বুদ্ধি থাকবো। আচ্ছা তুমি এই ঘর পোড়ার মধ্যে টালু পোড়া দিলে কে? দুলাভাই সালাম। ওয়ালাইকুম সালাম। দুলাভাই শরীর কেমন এখন? শরীর আর কেমনে ভালো থাকবো, তোমার বইনে যা শুরু করছে তা তার শরীর ভালো থাকার কোনো অবস্থা নাই। তুমি কেন আইছো সেটা কর। দুলাভাই আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আরে কি কবি খালি কয়ে ফেলা। না মানে আমি বিয়ে করব। আরে বিয়া করবে এটা তো ভালো কথা। আচ্ছা আপনি আমার কেমন দুলাভাই? হ্যাঁ, একটা ইয়াং ম্যান আমি সামনে ঘুরে বেড়াইতেছি আর বুড়া হয়ে যাইতেছি, আপনি এটা দেখতেছেন না? তাহলে বিয়ে করাইতেছেন না। তাই লজ্জা শরম ভাঙ্গা নিজের বিয়ের প্রস্তাব নিজেই দিলাম। বিয়া করবি ভালো কথা, তা বিয়ার পর বউরে কি খাওয়াবি? হ্যাঁ, কাজকর্ম কিছু করস? বুবু এটা না তোমার ভাবতে হইব না, আমি যেন বিয়ে করতেছি তারা এই দেখতেছে। ও, তার মানে সবকিছু ঠিকঠাক। আর তাইলে আর আমার জিগে লাভ কি? ভালোই দিল, একটা শয়তানের বোঝ আমার গা থেকে নেমে গেল। তা বলো তো শালা বাবু, পাত্রীটাকে? পাত্রীর ফ্যামিলিরও চেনেন, আপনারা কেন গ্রামের সবাই চেনেন। ওই যে মোতালেব চাচা আছে না, মোতালেব চাচার মেয়ে ফুলি। এখন যদি আপনি অনুমতিটা দেন। হেই, ওই সেমরির বয়স দিয়ে মাত্র 12 বছর বয়স। শুনছো শুনছো তোমার ভাইয়ের কথা শুনছো? এটা কি আহম্মদ না আর কিছু? এই, তোর কি মাথা খারাপ হয়েছে? মোতালেব তোর দুলাভাইয়ের চাচাতো ভাই হয়, আর তাছাড়া তার মাইয়া তোর থেকে বয়সে অনেক ছোট। আমি সব কিছু খেয়াল করেই সিদ্ধান্ত নিছি। দুলাভাই আপনি কোনো দনমনো করবেন না, মোতালেব চাচা রাজি আছে। আপনি যদি রাজি হন তাহলে ডাইরেক্ট কাজে যান। ও মাম্মা, তোমার ভাই কি পাগল হয়ে গেল নাকি? কি জ্বালার মধ্যে যে পড়লাম। এত রাগ না করে বলুন কি হয়েছে। অস্থির না হয়ে কি করবো বলুন? আরে কি হয়েছে সেটা তো বলেন, আপনার কোনো সমস্যা? ভাই রে, সমস্যাটা আমার না, কিন্তু এই সমস্যাটা পুরো পরিবারটাকে আক্রমণ করেছে। আচ্ছা চিন্তা করবেন না, আমি যখন আছি সব ঠিক হয়ে যাবে। আরে সেই ভরসাই তো আপনার কাছে সব কথা বলতেছি। এই যে আপনার পিএস কি সিদ্ধান্ত নিয়েছে সেটা আপনি জানেন? আরে সে নাকি বিয়ে করবে। বিয়ে করবে? এটা তো ভালো কথা, ও বিয়ের বয়স হয়েছে, ও তো বিয়ে করতেই পারে। আরে ম্যাডাম, বিয়ে করবে সেটা তো কোনো সমস্যা না, তাকে তো বিয়ে করতেই হবে। কিন্তু আপনি জানেন সে কাকে বিয়ে করতে চাচ্ছে? তার বয়স হয়েছে 30 বছর, আর সে একটা 12 বছর মেয়ের বিয়ে করতে চায়। কি বলেন? এটা তো বাল্য বিবাহের পর্যায়ে পড়ে। এটা একদিকে যেমন অপরাধ, অন্যদিকে দুটো জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এটা হতে দেওয়া যাবে না। না আপা গুড মর্নিং, চলেন। গুড মর্নিং, চলেন আমরা আমাদের কাজে যাই। আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দুলাভাই জয় চলেন। মুকলেদ সাহেব, জি আপা। আপনাকে যে আমি কত পছন্দ করি আপনি জানেন? জি আপা, সেজন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা যে কত বড় খারাপ কাজ সেটা আপনি বুঝতে পারছেন? আপা বিয়ে করতেছি, এটা সমস্যা কোথায়? এইটাই সবচেয়ে বড় সমস্যা। মেয়েটার বয়স অল্প। অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করলে কি হয় জানেন? সেটা আমি আপনাকে বলছি। এই যে অল্প বয়সে মাতৃমৃত্যু হয় না, এটা প্রধান কারণ হচ্ছে বাল্যবিবাহ। আমাদের দেশে মা ও শিশুর মৃত্যুর কারণ কি জানেন? অল্প বয়সে মা হওয়া। এই বাল্য বিয়ের কারণে শিশু মৃত্যু অথবা মাতৃমৃত্যুর ঝুঁকি অনেক বেশি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে নাবালিকা মেয়ে মা হওয়ায় কিভাবে শিশুর পরিচর্যা করবে সে সম্পর্কে কোনো জ্ঞানই তো থাকে না, ফলে মা ও শিশুর মৃত্যু ঘটতে পারে। আপা আপনি কোনো থিঙ্ক করবেন না, আমি আমার ওয়াইফকে এমনভাবে শেখাই দেবো কোনো প্রবলেম এটাই হবে না। সমস্যাটা তো আপনার একার না, সমস্যা হচ্ছে আপনার স্ত্রীর, এই পুরো দেশের। একজন মেয়ের বাল্যবিবাহ তার জীবনে যে কি দুর্বিষহ অবস্থা বয়ে নিয়ে আসে সেটা কি আপনি জানেন?
আপা এটা আবার জানার কি আছে? ছোট্ট একটা ভুলের কারণে সে সারা জীবন আপনার ঘাড়ের উপরে বোঝা হয়ে থাকুক, এটা কি আপনি চান? আপা এইটা আপনি কি কন? আমি একজনের ঘাট থেকে বোঝা নামাইতেছি আর আপনি কইতেছেন আমি বোঝা চাপাই দিতেছি। আপনি আমার কথাটা ঠিকমতো বুঝতে পারছেন না। একটা মেয়ে সংসারের জন্য যে কতটা উপকারী সেটা আপনি জানেন? কি যে বলেন না আপা, এই মেয়ে মানুষ আবার উপকারী হয় কেমনে? ছেলে হইলে একটা কথা আছে। ছেলে সন্তান মেয়ে সন্তান এরকম আলাদা করে কিছু নেই, বরং মেয়ে সন্তানরাই ছেলে সন্তানদের চেয়ে বাবা মার জন্য বেশি উপকারী। আপনার ছেলে তো 2 দিন পরে আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু মেয়ে সন্তান সারা জীবন বাবা মাকে দেখে। এখন মেয়েরা শিক্ষা দীক্ষা কাজে কর্মে ছেলেদের সাথে তাল মিলিয়ে অনেক এগিয়ে যাচ্ছে। বাট আপা আমি যে কথা দিয়ে দিছি। আপনি কথা দিলেও সেই কথা তো কার্যকর হবে না, কারণ সরকার তো আইন করে দিয়েছে দেশের 18 বছরের নিচে যদি কেউ বিয়ে করে নিশ্চিত জেল। আমাদের অনেক ভুল হয়ে গেছে, এর চেয়ে বেশি ভুল করা আর ঠিক হবে না। আমাদেরকে এখন সামনে এগিয়ে যেতে হবে। কিরে ময়না, তোর দেখি ডর ভয় কিছুই নাই। খালা, তুমি এই পোলারে যেই দাবরানি দিলা, ও আমার স্কুলের সামনে থাকে না, আমার পিছুও নেয় না। তাই হ। এখন থেকে কেউ কিছু কইলেই খালি আমার নামটা কবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা খালা, তোমার তো কেউ নাই, তুমি আমাকে বাড়ি চলে আহো। তাইলে আর মনে করো তুমি যখন আমার বাড়ি আইবা, কেউ আমাকে বাড়ির দিকে তাকাইতেও পারবো না। আমি তো যাইতেই চাই, কিন্তু তোর মামাই তো আমার নিতাছে না। মামা নেওয়া না নেওয়ার কে? দাঁড়াও, আমি ব্যবস্থা করতেছি তোমার আসার। আরে বোকা মাইয়া, এমনি এমনি কি আর যাইতে পারি? বুঝোস না আমার একটা সম্পর্ক লাগে না। ও আচ্ছা, তুমি তার মানে আমার মামি হয়ে আসতে চাও? না মাইয়া, সব বুঝে। মামি, ও মামি শোনো না, মামি শোনো, কথাটা শুনো। ওহ, কি যে একটা জ্বালার মধ্যে পড়লাম। আপনি আসলেন, কত খুশি হইলাম। হ্যাঁ? আপনি যখন চলে গেছেন দুঃখে মনটা ভেঙে যেতেছে গা। হবা আপনার কাছ থেকে আমরা মেলা কিছু শিখছি। একটা কাম করেন আপা, আপনি আমাকে গ্রামে থাইকা যান। ম্যাডাম, আপনাকে আমার অনেক ভালো লাগছে, আপনি থাইকে যান। তোমাকেও আমার খুব ভালো লেগেছে ময়নাপুরি। হ্যাঁ ম্যাডাম, আপনি থাইকা যান। আপনি যদি থাইকা যান তাহলে গ্রামের মানুষের অনেক উপকার হইব। কিন্তু আমি তো থাকতে পারবো না, আমার যে যেতে হবে, আমার অনেক দায়িত্ব আছে। তোমরা এই গ্রামের মানুষেরা সবাই অনেক ভালো। তাহলে থাইকে যান না ম্যাডাম। থাকতে পারবো না। দেখো, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছে, কিন্তু আমি তার সেবা করতে পারিনি। কেন, কি হয়েছে? আমি পরিপূর্ণ ডাক্তার হয়ে ওঠার আগেই উনি মারা যান। উনি আমাকে আদেশ করেছেন আমি যেন ডাক্তার হয়ে চেম্বার নিয়ে বসে না থাকি। বছরে অন্ততপক্ষে একবার করে হলেও যেন আমি গ্রামে যাই, মানুষের সেবা করি। এই জন্যই আমি চেষ্টা করি বছরে অন্ততপক্ষে একবার কোনো না কোনো গ্রামে যাই। আপনাদের গ্রামের কাজ শেষ হয়ে গেছে, আমার এখানে দায়িত্ব শেষ, সেজন্য আমি চলে যাব। এরপর অন্য আরেকটি গ্রামে যাব। এটা একটা মহৎ উদ্যোগ। এত বড় একটা মহৎ উদ্যোগে আপনাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। থ্যাংক ইউ। ম্যাডাম, আপনার কাছে আমি একটা শেষ অনুরোধ করি, আপনি একটা কাম করেন না, আমার ভাইয়ের বিয়েটা খাইয়ে তারপর না হয় যায়েন। মুকলেশ সাহেবের বিয়েতে আমি আসবো না তা কি হয়? দিন তারিখ ঠিক হোক, আমাকে জানাবেন, আমি চলে আসবো। হাবিব শোন, এই যে আপারে বাস স্ট্যান্ডে নিয়ে ঠিকঠাক মতো তুলে দিবি, আর মালপত্র যেন ঠিকঠাক মতো ওঠে, ঠিক আছে? মুকলেশ সাহেব, তাহলে কথা কিন্তু ওইটাই থাকলো। আপা কোন কথাটা? আপনি দুলকিকেই বিয়ে করছেন। আপা আপনি বলছেন, আপনার কথা কি না রাখতে পারি? বিয়ের পরে কি কি করতে হবে সেটা মনে আছে তো? অবশ্যই মনে থাকবো আপা। হি ইজ এ বলদ নাম্বার 1। সবকিছু ভুলে বসে থাকবে। কি করতে হবে আপনি আমাকে বলেন, আমি সেটা অক্ষর অক্ষর পাবো। কি পাগলের মতো কথা কও, তুমি চুপ থাকো। ওরে ওরে নিয়ে আমি বড় জ্বালার মধ্যে আছি। হ্যাঁ?
মুখলেস সাহেবকে নিয়ে আপনাকে আর জ্বালার মধ্যে থাকতে হবে না। দেখবেন মুখলেস সাহেব গ্রামের মানুষের কত উপকার করে। আমি উনাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি। মুখলেস সাহেব, এই গ্রামের পরিচর্যার দায়িত্ব আমি আপনার কাছে দিয়ে গেলাম। আপা, এই সবুজ বিপ্লবের কথাটা বললেন না? হ্যাঁ, সেটা তো আছেই। গ্রামের যে স্থানই খালি পাবেন, যত পারবেন বৃক্ষরোপণ করবেন। বনজ, ঔষধি, ফলজ যত রকমের গাছ আছে। মামার সাথে কিন্তু আমিও থাকবো। তবে ময়না, যা কিছু করো না কেন, পড়ালেখাটা কিন্তু করতেই হবে। কারণ সংসার বলো, সমাজ বলো, পড়ালেখা ছাড়া কোথাও উন্নতি করা সম্ভব না। মনে থাকবে? ঠিক আছে, তাহলে এইবারের মতো আমাকে বিদায় দেন, আমার যেতে হবে, গাড়ির সময় হয়ে গেছে। ম্যাডাম, এই যে এটা আপনার জন্য। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দুলকি, খুব সুন্দর ফুলগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ। মনের ঘরে হারিয়ে যাও দূরে